আচ্ছা, এখন থেকে কাজ করার সময় অবশ্যই এই দুইটা ফোল্ডার রাখবেন প্রজেক্টের ভিতরে। একটা নাম রাখবেন সিএসএস, তার ভিতরে আমার এক্সটার্নাল সিএসএস ফাইলটা থাকবে, আর একটা রাখবেন ইমেজেস, এর ভিতরে আমার প্রয়োজনীয় ইমেজগুলো থাকবে। এমন কোন ওয়েবসাইট পাবেন না যার ভিতরে একটা না হলেও ইমেজ নেই, অবশ্যই থাকবে। ঠিক আছে, তো ইমেজেস ফোল্ডারটা আমার মাস্ট বি লাগবে। আপাতত যেহেতু ইমেজ নেই সেহেতু ফাঁকা থাকলো, কোনো অসুবিধা নেই, বাট ইমেজেস নামে ফোল্ডারটা রেখে দেবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হলো যে আমি কাজ করতেছি এই index.html ফাইলে, আর সিএসএস গুলো আমি কল করব এই ফাইল থেকে। বুঝাইতে পারছি? এখন এই সিএসএস ফাইলটা আর এই ইন্ডেক্স ফাইলটার ভিতরে একটা সম্পর্ক তৈরি করতে হবে, লিংক আপ তৈরি করতে হবে। লিংক আপটা করবো সবসময় আমরা HTML ফাইলের ভিতরে। ওকে, তো লিংক আপ করার জন্য ইন্টারনাল সিএসএস আমরা যেখানে লিখতাম, অর্থাৎ হেড ট্যাগের ভিতরে লিখতাম আমরা, এখানে আমরা লিংক নামে একটা ট্যাগ নিব, তাই তো? এর ভিতরে আমাকে অবশ্যই অবশ্যই দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউট কাকে বলে? অ্যাট্রিবিউট বলা হয় ট্যাগের সাথে এক্সট্রা ইনফরমেশন পাস করার জন্য আমরা যে কিওয়ার্ড ব্যবহার করি সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আমি লিংক নামে একটা ট্যাগ নিলাম, তার মানে হচ্ছে যে আমি কোনো কিছুকে লিংক করাইতে চাই। ব্রাউজারকে বুঝাইলাম যে আমি কোনো কিছুকে লিংক করাইতে চাই। এখন এতটুকু বললে তো ব্রাউজার কিছুই বুঝবে না, আমাকে এই ট্যাগের সাথে এক্সট্রা ইনফরমেশন দিতে হবে যে কোন ফাইলটাকে লিংক করাইতে চাই বা কি জিনিসকে লিংক করাইতে চাই, তাই তো? তো কাকে লিংক করাইতে চাই এটা বোঝানোর জন্য আমাকে href নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। দেন এখানে আমাকে ওই সিএসএস ফাইলটা লিংক করাই দিতে হবে বা ধরিয়ে দিতে হবে। কিভাবে? আমরা আছি কোথায়? এখানে index.html এখানে আছে, তাই তো? এখান থেকে আমাকে সিএসএস ফোল্ডারে ঢুকতে হবে। তো সিএসএস ফোল্ডারে ঢোকার জন্য আমরা লিখব ফোল্ডারের নাম দেন স্ল্যাশ। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? এরপরে যেহেতু আমি ফোল্ডারের নাম লিখে স্ল্যাশ দিলাম, ফোল্ডারের ভিতরে আমরা ঢুকে পড়লাম। এখন আমি ফাইলটা পেয়ে গেছি, জাস্ট ফাইলের নামটা বললেই হয়ে যাবে। ফাইলের নাম ছিল style.css, পুরো নামটা নিয়ে আসবেন, ডটের পরের অংশ এক্সটেনশন সহ নিয়ে আসতে হবে। এরপরে এই ছিল আমার একটা অ্যাট্রিবিউট, লিংক নিয়ে কাজ করার জন্য একটা অ্যাট্রিবিউট href। 2 নম্বর অ্যাট্রিবিউট লাগবে হচ্ছে রিলেশনশিপ, রেল অ্যাট্রিবিউট। রেল অ্যাট্রিবিউটের ভিতর বলে দিবেন স্টাইল শীট, কারণ HTML এবং CSS এর ভিতরে সম্পর্কটাই হচ্ছে স্টাইল শীটের সম্পর্ক। ক্লিয়ার? এতটুকু করার পরে কিছুই আসবে না, শুধুমাত্র আমরা লিংক আপ করাইছি, এখনো কোনো CSS আমরা করিনি, তাই তো? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা পাশাপাশি নিয়ে আসি। এখানে ক্লিক করে মাঝখানেটা ক্লিক করেন, পাশাপাশি চলে আসবে। দেন সিএসএসটা ওপেন করি। এই যে উপরে দেখেন জানালার মতো চিহ্ন দেওয়া আছে, এখানে হ্যাঁ 3টা অপশন আছে। ওকে, মাঝখানের অপশন দিলে দুই পাশে চলে আসবে। এরপরে যদি এরকম থাকে, এক পাশে দুটো থাকে, এখানে দেখেন লেফট এবং রাইট নামে দুটো অপশন আসছে। ক্লিয়ার? এই যে লেফট এবং রাইট, আপনি যেটাকে রাইটে আনতে চান ড্রাগ করে টান দিয়ে সেটাকে রাইটের ভিতরে বসাই দেন। ওকে, আচ্ছা, এখন সিএসএস লেখার সময় আমাকে একটি সিনট্যাক্স ফলো করতে হয়, একটা সিনট্যাক্স অনুযায়ী সিএসএস লিখতে হয়, তাই না? মনে আছে কি সিনট্যাক্স? সিলেক্টর, দেন সেকেন্ড ব্র্যাকেট, প্রপার্টি কলন ভ্যালু, তারপরে সেমিকলন। এটা হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স। ওকে, এরপরে আমরা অলরেডি শিখছিলাম যে সিলেক্টর কয় প্রকার, আমরা শিখছিলাম, মনে আছে সিলেক্টর কয় প্রকার? 5 প্রকার ছিল সিলেক্টর। তার ভিতরে প্রথম প্রকার ছিল সিম্পল সিলেক্টর। সিম্পল সিলেক্টরের মোট সিলেক্টর সংখ্যা হচ্ছে 4টি। একটা হচ্ছে ওয়াল সিলেক্টর, আরেকটা ছিল ট্যাগ নেম, আরেকটা ছিল ক্লাস নেম, আরেকটা ছিল আইডি নেম। ওয়াল সিলেক্টর বোঝার জন্য আমরা যে সিম্বল ব্যবহার করি কোনটা? স্টার। সবাই বুঝতেছেন তো? আর ট্যাগ নেম তো ট্যাগ নেম, যেমন s1 একটা ট্যাগ নেম, ing একটা ট্যাগ নেম, s2 একটা ট্যাগ নেম। ক্লাস নেম বোঝানোর জন্য আমরা ব্যবহার করতাম ডট, আইডি বোঝানোর জন্য হ্যাশ। ক্লিয়ার? হ্যাঁ বলেন।
তাহলে প্রথমে আইডি আর ক্লাস নেম, এবার আইডি দেখলে ব্যবহার হবে ধরেন একটা শীটে, মানে একটা স্টাইল শীটে আইডি কি একবারই ব্যবহার হবে? একবার আইডির ভ্যালুটা একবার ব্যবহার করতে হবে। আচ্ছা, মানে যদি আমি আইডিতে কালার ব্যবহার করি সাপোজ গ্রিন, তাহলে আমি গ্রিন আর কোথাও ব্যবহার করতে পারবো না। না, ওটা ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনি আইডি নামের একটা অ্যাট্রিবিউট নিয়েছেন, ভিতরে ভ্যালু দিয়ে দিয়েছেন যে ধরেন টেস্ট, তাহলে আইডির ভিতরে একটা ভ্যালু আপনি ব্যবহার করে ফেলছেন টেস্ট নামে, সুতরাং অন্য কোনো জায়গায় আইডির ভিতরে টেস্ট ভ্যালু দিতে পারবেন না, আইডি আরো ইউজ করা যাবে বাট ওই ভ্যালুটা দেওয়া যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এরপরে কথা হলো এখানে ধরেন আমি একটা আইডি নিলাম, সাপোজ আমি টেস্টে নিলাম, নেওয়ার পরে এই ট্যাগটাকে আমি ধরতে চাই, কিভাবে ধরবো? ডট হ্যাশ, তাই তো? হ্যাশটা দেবো কেন? যদি হ্যাশ না দিই তাহলে কি হবে বলেন তো? কি এটা কোন ধরনের সিলেক্টর হয়ে গেল? এটা ট্যাগ সিলেক্টর হয়ে গেল না? ট্যাগ নেম সিলেক্টর হয়ে গেল। এটা যে আইডি, এটা বোঝানোর জন্য হ্যাশ দেব আমরা। দেন প্রপার্টির এখানে আমরা লিখে দিলাম সাপোজ কালার, ভ্যালু করে দিলাম রেড, সেভ করলাম। অবশ্যই সেভ দিবেন, সিএসএস ও সেভ দিবেন, স্টাইল ও সেভ, ইন্ডেক্স ও সেভ দিবেন, দুটোটা সেভ দিবেন, অন্যথায় কাজ করবে না। সেভ দেওয়ার পরে যদি আমি রিলোড করি, হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা কিছু পাওয়ার নিয়ে আলোচনা করব, সিএসএস এর পাওয়ার কোনটা কিভাবে কাজ করে এটা নিয়ে একটু কিছু আলোচনা করি। স্পেলিং মিস্টেক হওয়ার একটা সম্ভাবনা থাকে না, তো এই বিভিন্ন কারণ হয়, এই স্পেলিং এর মিস্টেক হয়, এটা কি ধরার কোনো ইয়ে আছে যে আপনার ট্যাগের ভুল হচ্ছে, স্পেলিং মিস্টেক? কারণ আমার কিন্তু নিজের বানান ভুল হয়েছে। হ্যাঁ, স্পেলিং মিস্টেক যদি আপনি ট্যাগ নেম ভুল করেন তাহলে আপনি ভিউ পেজ সোর্সে গেলে ওটা লাল হয়ে থাকবে, বোঝা যায়। তবে এটা বোঝা যায় না, সাধারণত বোঝা যাওয়ার কথা না, এটা আপনাকে একটু হুঁশিয়ার হয়ে দেখতে হবে। হ্যাঁ, এটা বোঝা খুব ইজি, এটা আপনি যে কঠিন মনে করতেছেন কঠিন না। যেখানে আপনার ভুল গেছে সেখানে নজর করলে 3 মিনিটের পেয়ে যাবেন। সাপোজ মনে করেন আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে 5টা সেকশন নিয়ে কাজ করতেছেন, 4টা সেকশন ঠিকঠাক মতো কাজ করতেছে, একটা সেকশনে কোনো জিনিস কাজ করতেছে না। বুঝতে হবে আমার এই সেকশনের ভিতরে ভুল আছে, কতটুকু জায়গায় খোঁজ করলে তো পেয়ে যাবেন। বুঝতে পারছি? আচ্ছা, অসুবিধা নেই, এটা আমরা যখন কাজ করব তখন দেখবেন আমাদের প্রচুর পরিমাণে ভুল হচ্ছে, আমরা আবার সেগুলো ঠিক করতেছি, অভ্যস্ত হয়ে যাবো, অসুবিধা নেই। আচ্ছা দেখেন, প্রথম হলো আমরা ওয়াল সিলেক্টর নিয়ে একটা কাজ করি। ওয়াল সিলেক্টরের ভিতরে বলে দিলাম কালার রেড, সেভ করলাম, রিলোড করে কালার রেড তো হবে, রেডি থাকবে, তাই তো? এরপরে এখানে আমি বলে দিলাম S1, সেকেন্ড যে সিলেক্টরের প্রকার ছিল ট্যাগ নেম, S1 এর এখানে বলে দিলাম কালার গ্রিন, কালার গ্রিন করে দিলাম। কোনটা পাবে? আচ্ছা বলেন তো, এই দুইটার ভিতরে লজিক্যালি কোনটা পাওয়ারফুল হওয়ার কথা? আমি যদি বলি যে সাপোজ আমি যদি বলি যে 1905 ব্যাচের স্টুডেন্ট বলি, স্পেসিফিক বেশি কোনটা? H1 না? কেন? একটা হচ্ছে আমি সবাইকে ধরে কল করলাম, আর একটা হচ্ছে আমি একদম স্পেসিফিক করে দিলাম। এটা কোনটা বেশি স্পেসিফিক? H1টা। অর্থাৎ আমরা বুঝতে পারছি ওয়াল সিলেক্টর থেকে ট্যাগ নেমটা আরো বেশি স্পেসিফিক হয়ে যায়। ক্লিয়ার? সুতরাং রেডটা পাবে না, এখন পাবে হচ্ছে গ্রিনটা। ক্লিয়ার? গ্রিনটা পেয়ে গেছে। এরপরে যদি আমি বলে দিই এখানে ধরেন এখানে ক্লাস করে দিই, ক্লাস আমি H1 না বলে দিলাম ডট টেস্ট, ঠিক আছে তো? কালার করে দিলাম ইয়েলো, কোনটা পাবে? কেন? ক্লাসটা যে স্পেসিফিক বেশি কি করে বুঝলেন? H1 তো আরো থাকতে পারে, বাট ডট ক্লাস টেস্ট তো তার ভিতরে সবগুলো পাবে না, কিছু কিছু থাকবে।
ব্যাপারটা তাই না? সবাই বুঝতে পারছেন যে এখানে তো S1 আরো অনেক S1 থাকতে পারে, কিন্তু সব S1 এর ভিতরে তো আর ক্লাস টেস্ট থাকবে না। তার মানে বোঝা গেল যে ক্লাস নেম ব্যবহার করলে আরো বেশি স্পেসিফিক হয়ে যায় ট্যাগ নেমের থেকেও। এজন্য পাবে এখন ইয়োলোটা। বুঝে আসছে? আচ্ছা, এরপরে যদি আমি আইডি ব্যবহার করি, সাপোজ এখানে আমি আইডি বসাই দিলাম, আইডি অ্যানাদার। এখানে আইডিটাকে ধরলাম, বলে দিলাম কি কালার দেওয়া যায়, এখান থেকে একটা কালার নিয়ে আসি, সেমিকোলন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করি, আইডিটা পাইলো। কেন আইডিটা পাইলো বলেন তো? এখন আইডি আরো বেশি স্পেসিফিক, কারণ আইডি পুরো পেজের ভিতরে মাত্র এক জায়গা আছে। ওকে, সুতরাং আমরা বুঝতে পারলাম আমরা তো মানে এখনো পর্যন্ত 4টা সিলেক্টর আমরা শিখছি, আমরা এই ধরনের আরো অনেক সিলেক্টর শিখবো। ঠিক আছে, আইডি হচ্ছে এমন একটা সিলেক্টর যেটা সব থেকে বেশি শক্তিশালী। ক্লিয়ার? বুঝতেই পারছেন কেন বেশি শক্তিশালী, কারণ সেটা তো পুরো পেজের ভিতরে মাত্র একটা আছে, সব থেকে বেশি স্পেসিফিক হয়ে যায়। দেন এই 4টার ভিতরে যদি আমরা তুলনা করি, তাহলে সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে আইডি, তারপর হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে ট্যাগ নেম, তারপর হচ্ছে ওয়াল সিলেক্টর। এবার বুঝে আসছে? একই মানে একই কমান্ড যদি বারবার আমরা দেই তাহলে কোনটা পাবে? ঠিক আছে, একই কমান্ড যদি আমি বারবার দিই তাহলে কোনটা পাবে এখন নিজেরা বুঝতে পারবেন না? আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এখন চলেন এটা যদি আমরা বুঝে ফেলি, কমেন্ট করে রাখি। এখন একটু অন্যভাবে দেখাই। শর্টকাট এই যে বডির ভিতরে ওই যে টুডে ওইটুকু শুধু কমেন্ট করব, ওই লাইনের অল্প একটু কমেন্ট করব, এতটুকু। এটা কমেন্ট করলে তো আপনার পুরো ট্যাগ ধরে কমেন্ট করতে হবে, পুরো লাইনটা একটা ট্যাগের অর্ধেক তো কমেন্ট করার কোনো সুযোগ নেই। অল্প একটু প্লেস কমেন্ট করার পরে একটা ট্যাগ যদি অর্ধেকটা কমেন্ট করেন তাহলে বাকি অর্ধেক থেকে গেলে আপনার কোড নষ্ট হয়ে যাবে না? আচ্ছা ট্যাগ নাই, এই যে লেখা আচ্ছা, লেখা কম ফার্স্টে ধরেন কোন একটা লেখাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল স্ল্যাশ, পুরোটা লাইন সহ হয়ে গেল, মানে লেখার মধ্যে আচ্ছা অল্প অল্প একটু সেটা করতে গেলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে এভাবে। ঠিক আছে, শর্টকাট আর পারবেন না। শর্টকাটে কোনো একটা লাইনের উপরে কার্সর রেখে যদি শর্টকাট দেন পুরো ওই ট্যাগটা ধরেই হয়ে যাবে। ওকে, কন্ট্রোল স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ। ওকে, আচ্ছা এবার দেখেন একটু মজার কিছু জিনিস শিখি আমরা। আমি এই টেস্ট ক্লাস নেমের মাধ্যমে এই ট্যাগটাকে ধরবো। ওকে, ক্লাস নেমের মাধ্যমে ট্যাগটাকে ধরবো, বা এই 4টা সিলেক্টর যে কোনো এক প্রকারের সিলেক্টর দ্বারাই আমরা S1টাকে ধরবো। ক্লিয়ার? ক্লাস নেম দিয়ে ধরি, একটা বুঝলে অন্যগুলো আমরা বুঝবো। এরপরে করে দিলাম কালার রেড, সেভ করলাম, রিলোড করি, আসছে তো? আসছে। এখন হুবহু এটাকে আমি ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি ডুপ্লিকেট, এখানে করে দিলাম গ্রিন। এখন কোনটা পাবে? ব্যাপারটা বুঝছেন? মানে রঙের কারণে তো দেখতে হবে, হ্যাঁ, কি দিয়ে দেখতে পারবো, পাওয়ার দেখো কি দিয়ে সবই দেখো। হ্যাঁ, আমার মনে হয় কি গ্রিনটা পাবে। কোনটা পাওয়ার কথা বলেন তো? গ্রিন পাবে। হচ্ছে ব্ল্যাক আচ্ছা এবার আমি বুঝাই। আমরা যে কোডগুলো করি আমাদের ব্রাউজারকে তো কমান্ড দেওয়ার জন্য কোডগুলো করি, তো ব্রাউজার আমার এই কোডগুলোকে রিড করে, পড়ে। ঠিক আছে, ও প্রথমে প্রথম লাইন পড়ে, তারপর দ্বিতীয় লাইন পড়ে, তারপর তৃতীয় লাইন, এইভাবে পড়ে। ও যখন একটা কমান্ড পড়ে আসছে, দ্বিতীয় নিচে এসে যখন দেখবে সেম পাওয়ারের সেকেন্ড আরেকটা কমান্ড দেওয়া হয়েছে, তখন সে প্রথমটাকে স্কিপ করে যাবে। বুঝতে পারছি? লাস্ট যেটাকে আমি বলবো সেটাকে সে কাউন্ট করবে। ক্লিয়ার? এখানে দেখেন ফার্স্ট আবার দেখবে যে সিলেক্টরের পাওয়ার কোনটা বেশি। যদি এমন হতো যে এটার পাওয়ার বেশি তাহলে এটা কাজ করে, লজিক্যালি এমনি কাজ করে। যদি এটার পাওয়ার বেশি থাকতো তাহলে নিচে আর উপর দেখতো না, সে এটাই কাজ করে। ঠিক আছে, যখন সিলেক্টরের ক্ষমতা সেম টু সেম থাকবে তখন কাজ করবে নিচের। ক্লিয়ার? এখানে যদি আমি আইডি করে ফেলতাম তাহলে কিন্তু এটাকে আর কাজ করাতে পারতো না, কারণ আইডির ক্ষমতা বেশি। বুঝতে পারছেন? সবাই বুঝছেন বিষয়টা?
সে এখন কাজ করবে হলো নিচেরটা। আমি সেভ করি, রিলোড করি, দেখি আসলে কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে। ওকে, বলেন আর কোনো প্রশ্ন আছে কিনা এই নিয়ে? সিলেক্টরের পাওয়ার নিয়ে কোনো প্রশ্ন আছে? থাকার কথা না, তাই না? আজকে আমরা কিছু প্যারেন্ট চাইল্ড সিলেক্টর নিয়ে কাজ করব। আমরা সিম্পল সিলেক্টরের 4টা প্রকার মোটামুটি বুঝে ফেলছি। এতটুকু বুঝলে আর কিছু দরকার নেই। সিম্পল সিলেক্টর খুব ভালো করে সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। আজকে কম্বিনেটরি সিলেক্টর নিয়ে কাজ করব। ওকে, যে সিলেক্টরের ভিতরে প্যারেন্টস এবং চাইল্ডের সম্পর্ক থাকবে। বিষয়টা কেমন? খুবই সহজ। এখানে আমি একটি S1 নিলাম, S1। এখানে আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি, লোরেম এপসন নিয়ে আসি। আচ্ছা, লোরেম এপসন একটা অ্যাড অন আমার অ্যাড করা আছে এখানে। এই যে এটা একটা অ্যাড অন, কপি করলাম, দেন পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আপাতত এটাকে আমি কমেন্ট করে রাখি যেন এটা শো না করে। আসছে, চলে আসছে, আসছে। এখন এর ভিতরে প্রথম অল্প কিছু কন্টেন্টকে, এতটুকু কন্টেন্ট কাট করে এখানে আমি একটা স্প্যান ট্যাগ নেব। যে কোনো ট্যাগ নিতে পারি, আমি স্প্যান ট্যাগটা নিলাম জাস্ট ধরার জন্য, মাঝখানের এতটুকু কন্টেন্টকে ধরার জন্য। ক্লিয়ার? সরি, স্প্যান। ওকে, এখন আমি চাচ্ছি যতটুকু আমি স্প্যান ট্যাগ দিয়ে ধরলাম, এতটুকু ধরছি, এতটুকুর কালারকে আমি লাল করে দেব, লাল করে দেব। এটা করার জন্য দেখেন কত ভাবে আমরা করতে পারি, একটু খেয়াল করেন। আমি এখানে বলে দিলাম স্প্যান ট্যাগ কালার রেড, লাল হবে তো? অর্থ কথা অবশ্যই হবে, কেন হবে না? হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি অন্য আরেক ভাবেও বলতে পারি, অন্য আরেক ভাবেও বলতে পারি। সেটা কিভাবে বলবো? সেটা বলবো হচ্ছে যে ওই স্প্যানটা লাল হবে যে স্প্যানটা S1 এর ভিতরে আছে। বুঝতে বুঝছেন? এখানে শুধু স্প্যান বললে আমার ওয়েবসাইটে যত স্প্যান আছে সব স্প্যানকে সে ধরে নেবে। এখানে আমি এখন সিলেক্টর হিসেবে বলে দিব যে ওই স্প্যানটাকে যে ধরবে যে স্প্যানটা আছে S1 এর ভিতরে। হ্যাঁ, S1 কেও সিলেক্টরের ভিতরে আমি নামকরণ করে দেব, বলে দেব স্প্যানটাকেও বলে দেব। বুঝতে পারছেন বিষয়টা? কিভাবে বলবো আমি বলে দিচ্ছি, বাকি লজিকটা বুঝছেন? ওই স্প্যানটাকে তুমি ধরো যে স্প্যানটা আছে S1 এর ভিতরে, অন্য কোনো স্প্যান ধরার তোমার দরকার নেই। এই কাজটা করার জন্য এখানে বুঝতে হবে প্যারেন্টস কে এবং চাইল্ড কে। প্যারেন্টসটাকে S1, চাইল্ড হচ্ছে স্প্যান। ফার্স্ট অফ অল আপনাকে লিখতে হবে প্যারেন্টস এর নামটা S1। সিলেক্টর হিসেবে যেভাবে ধরেন না কেন আপনাকে প্যারেন্টসটাকে সিলেক্ট করতে হবে। ট্যাগ নেম দিয়েও সিলেক্ট করতে পারেন, ক্লাস দিয়েও সিলেক্ট করতে পারেন, যেভাবে খুশি সিলেক্ট করতে পারেন, বাট প্যারেন্টসটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অবশ্যই অবশ্যই একটা স্পেস দিতে হবে। স্পেস মানে হচ্ছে প্যারেন্টস এবং চাইল্ডের সম্পর্ক বোঝানো। এরপরে আপনি চাইল্ডটাকে ধরেন। বুঝাইতে পারছি? খুব সহজ, কোনো কঠিন কোনো কাজ না। এখন বলে দেন কালার সাপোজ গ্রিন করে দিলাম, উপরে এটাকে আমি কমেন্ট করে রাখি। হ্যাঁ বলেন। এন্টিয়ার চাইল্ডের টপিকে আসি, পরে শিখাই দেবো। এন্টিয়ার চাইল্ডের লজিক ভিন্ন ভিন্ন কারণে ব্যবহার করি, ভিন্ন কারণে। সেটা অন্য কারণে ব্যবহার করি, ঠিক আছে, অন্য কারণে। আচ্ছা, আসছে তো। এখন যদি আমি একটা কাজ করি, এতটুকুকে কপি করি, কাজের সময় বাঁচানোর জন্য আমি কপি করতেছি। আপনার ম্যানুয়ালি কোড করবেন, ম্যানুয়ালি কোড করাটা ভালো। S1 এর জায়গায় আমি করে দিলাম S2। তাহলে কি SSS টা পাবে? পাবে তো না? রিলোড করি, আসলেও কিন্তু পাইনি।
ওকে, এটা আমাদের প্রচুর পরিমাণে লাগবে, এটাই লাগবে আমার, বলতে পারেন যে এটাই লাগবে, এগুলোই করতে হবে আমাদের বেশি। প্যারেন্টস এবং চাইল্ডের সম্পর্ক তৈরি করে আমাকে সিলেক্ট করতে হবে। ওকে, যেমন আমি একটা সেকশন তৈরি করলাম, সেকশনের নাম দিলাম হচ্ছে ব্যানার সেকশন। আমি এখন কমান্ডের ভিতরে লিখে দিব, সেকশনের নামটা দেব ক্লাস আকারে দিলাম, ক্লাস ব্যানার সেকশন বলে দিলাম। ব্যানার সেকশনের ভিতরে যে S1টা আছে সেই S1টা এই কালার হয়ে যাবে, টেক্সট লাইন সেন্টার হয়ে যাবে। আবার অ্যাবাউট সেকশনের ভিতরে যে S1টা সেই S1টা টেক্সট লাইন লেফট হয়ে যাও, লাগতেই তো পারে। বুঝে আসছে প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক? এখন যদি কোনো কারণে এস প্যানেলের ভিতরে ধরেন এতটুকু লেখাকে আমি আবার আরেকটা ট্যাগের ভিতরে রাখলাম, ফার্স্টে S2 তাই তো, কিভাবে লিখবো? ডট S2 না শুধু S2? S2 তারপরে স্পেস দেওয়া লাগবে না? অবশ্যই স্পেস, তারপরে স্প্যান, তারপরে আবার স্পেস, তারপরে স্ট্রং বলে দিলাম, কালার রেড, সেভ করলাম, দেন রিলোড করি। পাইছে তো? আচ্ছা, এটাকে বলা হয় কম্বিনেটরি সিলেক্টর একটা প্রকার। ওকে, এটা কম্বিনেটরি সিলেক্টর একটা প্রকার। আমরা দেখে আসি, সিএসএস সিলেক্টর টাইপস লিখে সার্চ দেই, আমরা চলে যাই, সরি এটা না, এখানে সেকেন্ড প্রকারের একটা আমরা শিখলাম, এই যে এটা আমরা শিখলাম। ওকে, আপাতত এই একটা নিয়ে কাজ করেন, আরো 3টা প্রকার আছে, 3টা প্রকার আমরা আস্তে আস্তে শিখে নেব সবই। ক্লিয়ার? এটা খুব বেশি একটা লাগে না, 3টা খুব একটা লাগে না, খুব লাগবে না। দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে 1 জায়গা বা 2 জায়গা লাগতে পারে সর্বোচ্চ, বাকি এটা লাগবে আপনার সব জায়গায়। স্পেস দিয়ে দিয়ে প্যারেন্টস এবং চাইল্ডকে ধরে ধরে কাজ করা। এতটুকু যদি বুঝি তাহলে চলেন আজকে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করি। টোটাল আমি কমেন্টের ভিতরে রেখে দিই যেন আপনারা বুঝতে পারেন যে কেন আমরা এই কন্টেন্ট গুলো আনছিলাম। বলেন। আপনি কমেন্ট করছেন, এই এসটা নামে কমেন্ট করা যাবে না? সরি, এসটা সিলেক্ট সেভাবে তো করছি, এই যে দেখেন, এই যে আমি যখন কন্ট্রোল স্ল্যাশ দিলাম তখন পূর্বে এটা বসে যাবে আর শেষে এটা বসে যাবে। ওকে, হাত দিয়ে করলে তো হবেই। আচ্ছা, আমি কমেন্ট করছিলাম তখন শুধু ওইটা করছিল এক্সট্রা স্ল্যাশ, এরপরে তো সামনে নিচে ডট এস কোন সিএসএস নাকি আবার ট্রাই করেন, আজকে বাসায় গিয়ে আবার ট্রাই করেন, আসবে, অসুবিধা নেই। HTML এ কমেন্ট করার নিয়ম হচ্ছে এটা, আর CSS এ কমেন্ট করার নিয়ম হচ্ছে এটা। ওকে, এটা দুইটাই দুই রকম। যাই হোক, আমি আপনাদেরকে অ্যালাইনমেন্ট নিয়ে কিছু কথা বলছিলাম, মনে আছে? অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট, টপ, মিডল, বটম, মনে আছে তো? আচ্ছা, আমরা কোনো কন্টেন্ট যখন ওয়েবসাইটে নিয়ে আসি তখন সে কন্টেন্টটা এই দুইটা কি বলা হয়, অক্ষ, দুইটা অক্ষ থেকে দুইটা অ্যালাইন পেয়ে যায়। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষ থেকে দুইটা অ্যালাইন পেয়ে যায় সে প্রত্যেকটা কন্টেন্ট। যেমন আমি এখানে একটা নরমালি লেখা লিখলাম, একটা S1 ট্যাগ দিলাম, S1 ট্যাগ দিয়েছি। ওকে, S1টা কোথায় আছে বলেন তো? লেফটে আছে এবং টপে আছে। এক্স অক্ষ কোনটা? লেফট থেকে রাইটের দিকে যে অক্ষটা, এটা হচ্ছে এক্স অক্ষ। কোনো কিছু যদি বামে থাকে বলা হবে লেফটে আছে, মাঝখানে থাকলে বলা হবে সেন্টারে আছে, আর ডানে থাকলে বলা হবে রাইটে আছে। লেফট, সেন্টার এবং রাইট, বুঝতে পারছেন? আর আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ, উপর থেকে নিচের দিক। যদি উপরে থাকে বলা হবে টপ, মাঝখানে থাকলে মিডল, নিচে থাকলে বটম, মনে আছে তো? এইটার উপরে ভিত্তি করে আজকে আমরা কিছু শিখবো, কিছু অ্যাডভান্স কাজ শিখবো। ওকে, আমরা যখন কোনো কন্টেন্ট নিয়ে আসি, কোনো কন্টেন্ট যখন আমরা নিয়ে আসি, যা খুশি আনতে পারি, একটা ইমেজও আনতে পারি, লেখাও আনতে পারি, সেটা কোথায় থাকে?
লেফট এবং টপে থাকে, তাই তো? আমি একটা S1 আনলাম, এরপরে S1 এর নিচে আমি একটা S2 নিয়ে আসবো। S2টা কোথায় আসবে? সেম এখানে চলে আসবে। আচ্ছা, এখন যদি এই S1টাকে আমি তুলে দেই, তাহলে নিচের S2টা কি আবার সে লেফট এবং টপে জায়গা দখল করবে না? এটা তো বুঝতে পারছেন, কারণ এটা ডিফল্ট ভাবে সে ওই জায়গাটাকে সে দখল করবে। আচ্ছা, যদি এতটুকু বোঝেন, এতটুকু মাথায় রাখেন, আমরা এখন কিছু অ্যাডভান্স কাজ শিখবো। এদেরকে কমেন্ট করে রাখি। আমরা নতুন একটা ট্যাগের সাথে পরিচিত হব, সেই ট্যাগটার নাম হচ্ছে ডিপ। ডিপটা হচ্ছে ডিভিশন তৈরি করার জন্য, ওটা জায়গা তৈরি করার জন্য ব্যবহার হয়। ওকে, এই ডিপটা তৈরি করার পরে আমি যদি কোনো কিছু না লিখি, কিছুই দেখা যাবে না। আমি চাচ্ছি না যে ভিতরে কোনো কন্টেন্ট লিখবো, বরং এর একটা উইডথ এবং হাইট ব্যাকগ্রাউন্ডে এর একটা অস্তিত্ব তৈরি করব, একটা কি বলা হয়, সার্কেল তৈরি করব। বুঝাইতে পারছি? তো এটাকে যদি আমি সিএসএস এর মাধ্যমে ধরতে চাই, কিভাবে ধরবো? ডিপ লিখলেই ধরা হচ্ছে। দেন একে একটা উইডথ দিলাম, উইডথ মানে হচ্ছে লেফট থেকে রাইটে কতটুকু হবে, করে দিলাম সাপোজ 400 পিক্সেল। হাইট করে দিলাম 400 পিক্সেল। বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড। বলেন তো এটা কোথায় আসবে? এই কোণায় চলে আসবে, তাই তো? চলে আসছে। সেম টু সেম আমি যদি আরেকটি ডিপ তৈরি করি, এখানে এই ডিপের নিচে আরেকটা ডিপ তৈরি করি, ডিপ, তাহলে এই স্টাইলটা এই ডিপেও পেয়ে যাবে না? সেকেন্ড ডিপেও তো পেয়ে যাবে। আচ্ছা, রিলোড করি, দেখেন নিচে আরেকটা ডিপ তৈরি হয়ে গেছে। নিচে কেন আসলো বলতে পারেন? নিচে কেন আসলো? দুইটা ডিপ উপরে নিচে কেন আসলো? টপে এবং লেফটে। টপে যাইতে পারতেছে না। টপে কেন? ডান পাশে তো জায়গা আছে, কেন যাইতে পারতেছে না? আচ্ছা, আরেকটা জিনিস আমরা শিখছিলাম, মনে আছে? ব্লক ট্যাগ এবং ইনলাইন ট্যাগ। ব্লক ট্যাগটা কি করছে? লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা দখল করছে। দখল করার কারণে পরের সেকশনটাকে নিচে পাঠিয়ে দিছে, তাই তো? যদি এটা ইনলাইন ট্যাগ হতো, তাহলে সে যদিও লেফটে যাইতে পারতো না, লেফটে কোণায় যাইতে পারতো না, কিন্তু কাছাকাছি থাকতে পারতো, সে তার ডান পাশে গিয়ে তো দাঁড়াইতে পারতো। ব্যাপারটা তাই না? আচ্ছা, দেখাই বিষয়টা। এটাকে কমেন্ট করে রাখি। এখানে আমি একটি স্ট্রং ট্যাগ নেই, স্ট্রং ট্যাগ, কিছু কন্টেন্ট লিখি, সেভ করলাম, সে তার জায়গায় চলে আসছে। ওকে, দেন স্ট্রং ট্যাগের পরে আমি একটি ইউ ট্যাগ নেই, সেভ করি, এখানে চলে আসছে। কারণ হলো এ আসার কথা ছিল এই জায়গাটায়, এখানে আসার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু অলরেডি একটা কন্টেন্ট সে তার জায়গা দখল করে বসে আছে, সেহেতু সে যদিও লেফটে আসতে পারতেছে না, কিন্তু টপে তো আসতে পারতেছে। একটা অ্যালাইন সে ধরে রাখতে পারতেছে না, কিন্তু আর একটা অ্যালাইন তো সে ঠিকই ধরে রাখতে পারতেছে। প্রত্যেকটা কন্টেন্টে অ্যালাইন থাকে কয়টা? দুইটা, টপ এবং লেফট। সে ট্রাই করবে যে লেফটে যাইতে পারে কিনা, যদি যাইতে পারে তো চলে যাবে, আর যদি না, এরপরে ট্রাই করবে সে টপে যাইতে পারে কিনা, টপে যদি যাইতে পারে তাহলে চলে যাবে, যদি দুটার একটাও যদি না পারে তাহলে সে নিচে চলে আসবে। বুঝাইতে পারছি? এবার বুঝছেন? সে যদিও লেফটে আসতে পারতেছে না, একটা অ্যালাইনমেন্ট সে রাখতে পারতেছে না, কিন্তু আরেকটা অ্যালাইনমেন্ট তো সে ঠিকই ধরে রাখতে পারতেছে। আর একটু গভীরভাবে যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো সে লেফটেও কিন্তু আছে, কারণ ডান পাশে তো অলরেডি একটা কন্টেন্ট আছে, সে কন্টেন্টটা ডানে বসে যাওয়া মানে কি সে লেফট অ্যালাইনটাও ঠিক রাখছে, তাই না? বলেন। যখন আমরা স্পেস নিয়ে কালার করলাম, সেটা নিচে থেকে আসলো, এটা এভাবে হ্যাঁ, এটা কেন, এটার অ্যান্সারটা অলরেডি 3 নম্বর ক্লাসে সম্ভবত গেছে, 3 নম্বর বা 4 নম্বর ক্লাসে, ভিডিওটা দেখে নিন। বলছিলাম ভিডিওগুলো নামাই দেখবেন, কেন দেখেননি? না, কাকে কিছু সমস্যা ছিল তো,
আচ্ছা সকালবেলা নামাইতে পারছিলাম একটা ঠিক আছে, আগামীকাল চলে আসবেন। তারা শুনছে আচ্ছা আচ্ছা, দেখি ঝগড়া করার সময় দেওয়া হবে আপাতত। তো বুঝতে পারছি তো, প্রত্যেকটা কন্টেন্টে দুইটা অ্যালাইনমেন্ট থাকে, দুইটা অ্যালাইন ডিফল্ট ভাবে থাকে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে টপ। ঠিক আছে, সে ট্রাই করবে লেফটে যাইতে পারে কিনা, যদি যাইতে পারে চলে যাবে। ট্রাই করবে সে টপে যাইতে পারে কিনা, যদি যাইতে পারে চলে যাবে। এখানে সে লেফটে যাইতে পারতেছে না, কারণ লেফটে অলরেডি তার জায়গা এখন দখল করে বসে আছে, এই জন্য সে তার পাশে গিয়ে বসছে। ঠিক আছে, কিন্তু টপে যাইতে তার কোনো বাধা নেই, এজন্য সে টপে গিয়ে সে তার জায়গাটা ঠিকই ধরে রাখছে। আচ্ছা, এখন কথা হলো যে যদি এই দুইটা ট্যাগ এইভাবে আচরণ করতে পারে, সে যদি লেফটে যাইতে না পারলো, টপ যদি সে যাইতে পারে, তাহলে ডিপ কেন যাইতে পারছিল না? হ্যাঁ, ডিপটা হচ্ছে ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট হচ্ছে মানে হলো কন্টেন্ট যতটুকু হয় হোক সেটা কোনো কথা নাই, বরং কন্টেন্ট যাই হোক না কেন সে পুরো জায়গাটা দখল করে রাখে। সে লেফট থেকে নিয়ে রাইট পর্যন্ত পুরো জায়গাটা দখল করে বসে, সে তার ডানে কোনো কিছুকে বসতে দেয় না। যেমন একটা S1 ট্যাগ আমরা করে দেখি, সমস্যা কি? সাপোজ ধরেন এর উপরে আমি একটা S1 ট্যাগ নিলাম, S1 ট্যাগ। এই কনসেপ্টটা এই জন্য বলছিলাম যে ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্ট বোঝাটা খুবই জরুরি, অন্যথায় ডিজাইন করাটা কোনোভাবে পসিবল হবে না। খুব ভালো করে বুঝবেন যেগুলো বোঝাচ্ছি এখন, এটাই হচ্ছে আমাদের ভিত্তি। এটা যদি বুঝে ফেলেন তাহলে ওয়েব ডিজাইন একদম ডাল ভাত, কিছুই না। ক্লিয়ার? এখন দেখেন S1 ট্যাগটা কিন্তু অল্প একটু জায়গা, অর্ধেকের মতো জায়গা সে তার লাগছে তার কন্টেন্টটা বসার জন্য। বাকি তারপরও ডান পাশে যে ফাঁকা জায়গাটা সে জোর করে দখল করে বসে আছে। ওকে, সে জোর করে দখল করে বসে আছে, সে কোনো কিছুকে তার ডানে বসতে দিচ্ছে না। এবার বুঝতে পারছেন সবাই? তো যেই সমস্ত ট্যাগ পুরো জায়গা দখল করে বসে থাকে, চাই তার কন্টেন্ট অল্প একটু হোক বা পুরোটাই হোক, এই সমস্ত ট্যাগকে বলা হয় ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ সে পুরো জায়গাটা ব্লক করে রাখে। ক্লিয়ার? আর যে সমস্ত ট্যাগ পুরো জায়গা ব্লক করে না, বরং তার কন্টেন্টটা অ্যাপ্লাই করতে বা কন্টেন্টটা বসতে যতটুকু জায়গা লাগে অতটুকু জায়গায় সে দখল করে, সে সমস্ত ট্যাগকে বলা হয় ইনলাইন ট্যাগ। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমাকে বলেন তো ডিপ এটা কি ব্লক ট্যাগ নাকি ইনলাইন ট্যাগ? ব্লক ট্যাগ। কিভাবে বুঝলাম? সে তার সম্পূর্ণ জায়গা দখল করে আছে, সে তার ডানে কোনো কিছুকে বসতে দেয়নি, তাই তো? আমরা আবার সেই ডিপগুলোকে নিয়ে আসি, একটু ছোট করে তৈরি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, দুইটা ডিপকে আলাদা আলাদা ভাবে ধরে আলাদা আলাদা কালার দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, তাই তো? দুইটা ডিপকে আলাদাভাবে ধরার জন্য দুটো ডিপকে একটা ক্লাস নেম দিতে হবে, আমরা অলরেডি বুঝি। এইটা ক্লাস নেম দিয়ে দিলাম সাপোজ রেড, এইটা ক্লাস নেম দিয়ে দিলাম গ্রিন। আরেকটা করি, এটা ক্লাস নাম দিয়ে দিলাম ব্লু। এখন ডিপ বলে আমি ধরবো না, আমি ধরবো হচ্ছে রেড ডট রেড। এর আগে ডিপ ডিপ নিয়মিত এখন আমি কোনো কিছু সিলেক্ট করিনি, হবে না। শুধুমাত্র রেডকে আমরা স্টাইল করছি, এই একটাকে স্টাইল করছি, শুধুমাত্র একটা পাবে, দেখেন একটা পাইছে। ক্লিয়ার? এটাকে আমি ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করি, রেড এর জায়গা করে দিলাম আমি গ্রিন, গ্রিন কালার করে দিলাম গ্রিন। এই দুইটা স্টাইল করছি, দুইটা পাবে, এটা পাবে না, কারণ ডিফল্ট ভাবে তার উইডথ দেওয়া আছে 0, হাইট দেওয়া আছে 0, এজন্য একদম চুপসে নাই হয়ে গেছে। দুইটা চলে আসছে, না বুঝলে জিজ্ঞাসা করেন। এটার নাম করে দিলাম ব্লু। ব্লু মোবাইল বাজে জানে কার? মোবাইল বাজে কার? আসছেন? আমি যেটা বলছিলাম যে আমরা যে ক্লাসের নাম ইউজ করছি রেড গুলো, ক্লাসের আগে যেটা আমরা ডিপ ক্লাস গুলো
এটা ইউজ করি এটা কি প্রবলেম হবে? প্যারেন্টস আর চাইল্ডের ব্যাপারটা হ্যাঁ প্যারেন্টস লাইসেন্স ও প্যারেন্টস চাইল্ড, না সমস্যা নেই, এখানে ব্যবহার করবেন তাই ডিপ স্পেস ব্লু এরকম তারপরে চাইল্ড কি হবে বলেন তো এখানে ডট হবে ও স্কয়ার ডট হবে প্রবলেম হবে কি বলেন তো? এইটা লেখার মানে কি? মানে হচ্ছে একটা ডিপ নামের ট্যাগ আছে, সেই ট্যাগের ভিতরে আরেকটা ব্লো নামের ক্লাস আছে। আসলে কি এরকম? ডিপ ডিপও যে ব্লো সে, যেহেতু ক্লাস মানে স্যার ওইটা হবে সেরকম এই কাজটা হতো যদি আপনি এইভাবে করতেন। প্রথম একটা ডিপ থাকতো, ডিপ তার ভিতরে সাপোজ মনে করেন আরেকটা ডিপ নিতেন, এইটার ক্লাস হতো ব্লু, তাহলে এটা হচ্ছে প্যারেন্টস এটা, আর ব্লুটা হচ্ছে চাইল্ড মানে এটা। বুঝতে পারছেন? সবাই বুঝছেন বিষয়টা? এটা একটু প্লে করেন তো। কোনটা? মানে এক্সাম্পল যেটা করেন ডিপের ভিতরে ডিপ নিয়ে এটা একটু আউটপুট এই যে আউটপুট এটাই চলে আসবে। বুঝাতে পারছি? এখানে ব্লু বলা আর এখানে ডিপ বলা তো সেম একই কথা, কারণ এটা তো একটা ডিপ, তাই না? ক্লাস আনলিমিটেড ইউজ করি। হ্যাঁ, আমি তো যে কোনো এক ধরনের সিলেক্টর ইউজ করবো, আমি আগেই বলছিলাম যে কোনো এক ধরনের সিলেক্টর ইউজ করব, হয়তো ট্যাগ নেম সিলেক্টর ইউজ করব, নয়তো ক্লাস নেম সিলেক্টর ইউজ করব। ডট ব্লু লেখার কথাও যা আর শুধুমাত্র ডিপ লেখা একই কথা। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এটা বাদ দিই, এটা আমার দরকার নেই, সেভ করি। আর এখান থেকে এই ডিপটা আমার দরকার নেই। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই যে প্রশ্ন করছিলেন যে গত ক্লাসে যে আমার তো এরকম ডিপ জানিব এরকম নিচে নিচে নামবে, এটা আমার প্রয়োজন নাও হতে পারে, আমার প্রয়োজন হতে পারে পাশাপাশি নিয়ে আসবো, যে একটা ব্লক এলিমেন্টকে আমি পাশাপাশি নিয়ে আসারও প্রয়োজন আমার হতে পারে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে কি করব? তো একটা ব্লক এলিমেন্টকে পাশাপাশি নিয়ে আসা অনেক পন্থায় নিয়ে আসা যায়, অনেকভাবে নিয়ে আসা যায়, ঠিক আছে? তার ভিতরে একটা পন্থা হচ্ছে ফ্লোটিং ব্যবহার করে, ফ্লোট ব্যবহার করে। ওকে, ফ্লোট ব্যবহার করে পাশাপাশি আনা যায়। ফ্লোট কি? ফ্লোটটা হলো সিএসএস এর একটা কি বলা হয় প্রপার্টি। ফ্লোট সিএসএস এর একটা প্রপার্টির নাম হচ্ছে ফ্লোট। ফ্লোট যেই কন্টেন্টের সাথে বা যে ট্যাগের সাথে আপনি ফ্লোট ব্যবহার করবেন, ওই ট্যাগটা দুইটা আচরণ করে, দুই ধরনের আচরণ করে। বুঝতে পারছি? যেমন কালার দিলে তো কালারটা চেঞ্জ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যায়। আর যখন আমি ফ্লোট ব্যবহার করব তখন ওই ট্যাগটা দুইটা আচরণ করবে। একটা কাজ করবে হলো ডান পাশের যে জায়গাটা সে জোর করে ধরে রাখছিল সেই জায়গাটা ছেড়ে দিবে, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো শুধু জায়গা ছেড়ে দিবে না, সে নিজের জন্য বরাদ্দকৃত যে জায়গাটা সেটাও ছেড়ে দিবে। বুঝতে পারছি? থাকবে কোথায়? থাকবে কোথায়, এটা হচ্ছে প্রশ্ন। সে ওই জায়গাটা ছেড়ে দিয়ে সে উপরে ভেসে উঠবে, উপরে ভেসে উঠবে। বুঝাতে পারছি? ধরেন আমি লালটাকে যখন আমি ফ্লোট করব তখন লালটা কি হবে, সে ডান পাশের যে জোর করে যে জায়গাটা ধরে রাখছিল সেই জায়গা তো সে ছেড়ে দিবেই দিবে। ওই লালটা এখন কিন্তু ওই কন্টেন্টটা বসার জন্য কিছু জায়গা লাগছে, 200 উইথ 200 হাইট জায়গা লাগছে না, সেই জায়গাটাও ছেড়ে দিয়ে সে উপরে ভেসে উঠবে। আচ্ছা, যখন সে উপরে ভেসে উঠবে তখন এই সবুজটা কোথায় যাবে বলেন তো? লালের নিচে চলে যাবে। কারণ কি? কারণ হলো তখন কেমন জন্য এইটা তার, এইটা মানে এইটা তো অ্যাজ ইউজুয়াল সে ওই জায়গাটা চলে যাওয়ারই কথা, কারণ প্রত্যেকটা কন্টেন্ট লেফট থেকে 0 এবং টপ থেকে 0-তে চলে যায়। বুঝাতে পারছি? আচ্ছা, তো চলেন এবার আমরা লালটাকে একটু ফ্লোট ব্যবহার করে দেখি কি হয়। এখন ফ্লোট ব্যবহার করার পরে, ফ্লোট তো একটা প্রপার্টির নাম, এর ভ্যালু হয় দুইটা, লেফট এবং রাইট। যদি আমরা লেফট দেই তার মানে হচ্ছে তুমি ভেসে লেফটে মানে গিয়ে দাঁড়াও, হ্যাঁ, তুমি তোমার জায়গাটা ছেড়ে দিয়ে লেফটে গিয়ে দাঁড়াও, এরকম একটা কমান্ড করা। আর যদি বলে ফ্লোট রাইট, তাহলে এর মানে হচ্ছে তুমি ভেসে উঠে রাইটে গিয়ে দাঁড়াও। বুঝাইতে পারছি? আচ্ছা, তার মানে তো ওইটা যদি ফ্লোট করি, কোনটা লাগে বক্স করি সেগুলো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না তাই?
দেখা যাচ্ছে না, এর সলিউশন আছে, আমি আমি বলে দেবো সলিউশন আছে। সো রেড, এটাকে আমি বলে দিলাম ফ্লোট, ভ্যালু হিসেবে দিয়ে দিলাম আপাতত লেফট। যখনই লেফট দিব দেখেন এটা ভিতরে চলে যাবে, গেছে। আসলে এর নিচে গেছে, এটা বোঝার জন্য আমি একটা কাজ করি, গ্রিনটার ওয়েটটা একটু বাড়াই দিই 250 পিক্সেল, হাইটটা করে দিই 250 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, রিলোড করি, ঠিক আছে। তো লালটা কিন্তু ভেসে উঠছে, এখন লালটা তার কোনো জায়গা দখল করেনি, বাকি সবুজটা যখন তার ডিফল্ট জায়গাটা পেয়ে গেছে সে সেখানে চলে গেছে। সবার কাছে ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে সবুজটাকেও আমি লালটার পাশে নিয়ে দাঁড় করাবো, লালটার পাশে নিয়ে দাঁড় করাবো। লজিক্যালি কি করা প্রয়োজন বলেন তো? সবুজটাকে ফ্লোট যদি লেফট করি তাহলে সে কি লালটার পাশে গিয়ে দাঁড়াবে না? আচ্ছা, করে দেখি। সবুজটাকে বলে দিলাম ফ্লোট লেফট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করি, সে লালটার পাশে গিয়ে দাঁড়ায়নি। এটাকে একটু বড় করে দিই, হ্যাঁ বুঝে নেই কোথায় গেল, আসলে তো কোথায় গেল, রেডের নিচে ঢুকে গেছে না সেটা। কারণ কি, দুটো তার জায়গা ছেড়ে দিয়েছে, নিচের কন্টেন্টটা তো অটোমেটিক্যালি তার জায়গা ধরে নিবে, ডিফল্ট ভাবে তাকে যে জায়গা দেওয়া হয়েছে সেটা ধরে নিবে। আচ্ছা, সবুজটাকে কমান্ড দিছি ফ্লোট লেফট, ঠিক আছে তো রাইট কেন গেল, এটা হচ্ছে প্রশ্ন। ধরেন এইখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, ঠিক আছে, কি দিয়ে বোঝাবো, মোবাইল দিয়ে বোঝাই, এরকম তো, এরকম জিনিস, হ্যাঁ, এটাকে যখন ভেসে উঠলো এটা এখানে চলে গেল, ক্লিয়ার। এরপরে এইটাকেও যখন ভাষায় দিলাম তখন দুইটা কি বরাবর আছে না, তখন একে যখন কমান্ড দিলাম তুমি ভেসে লেফটে দাঁড়াও, তখন কি সেই এটাকে ভেঙে এটার উপরে বা নিচে যেতে পারবে? সেটা এখানে দাঁড়াবে, অনেকটা ডিসপ্লে ইনলাইন মানে ইনলাইন এলিমেন্টের মতো, বুঝাতে পারছি? রাইট দিলাম তো একেবারে এই নম্বর চলে আসে। রাইট দিলে তো নামে চলে আসতো। এবার বুঝে আসছে সবার যে দৌড়টা যেহেতু ভেসে উঠছে, এখন দৌড়টার পাওয়ার কেমন জানি বরাবর, অনেকটা নৌকার মতো, নদীর উপর ভাসমান নৌকার মতো। নৌকাটা তো পানির উপর ভেসে আসতেছে, যখন আরেকটা নৌকাও ঠিক পানির উপর ভেসে ভেসে আসবে তখন তো সে ওই নৌকার নিচে যেতে পারবে না বা নৌকার উপরে উঠতে পারবে না, তাকে তো বরাবর হয়ে ওই নৌকার গায়ে এসে মিশতে হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন যদি আমরা লালটারে ডান পাশে আনতে চাইতাম তখন? লালটারে ডানে আনতে চাইতাম তখন কি হতো, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, একটু পরে অ্যান্সারটা দিচ্ছি, আমি আপাতত ব্লুটাকেও রাইটে নিয়ে আসি, লেফটে নিয়ে আসি, ফ্লোট লেফট, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, রিলোড করি, তিনটা ডানের পাশাপাশি চলে আসছে। এখন কথা হলো আমি যদি চাইতাম এর উল্টা, লালটা ডানে, তারপরে তারপরেটা, তারপরে তারপরেটা, উল্টা চাইতাম, তাহলে একটা কাজ করেন, লালটাকে ফ্লোট লেফটের জায়গা করে দেন ফ্লোট রাইট, ডানে চলে যাবে। এরপরে যদি চান যে এরপরে এটা এসে দাঁড়াবে, করে দেন ফ্লোট রাইট, এরপরেরটাও করে দেন ফ্লোট রাইট। আসছে? ওকে, একেবারে রিফ্রেশ করে আসছে। বলছি যে লালটা ধরেন মাঝখানে আর সবুজটা কি করবেন, কি করার প্রয়োজন? এইখানে যে এখানে ডিপটাকে আপনি উপরে নিয়ে আসেন, এটাকে নিচে নিয়ে আসেন, তো হয়ে গেল। এখন না কালারের উপর আছে, আমরা যখন ধরেন ভিতরে লিখবো কোনো কিছু তখন লেখাটা কিভাবে লিখবো, এখন না কালার চেঞ্জ করলে হয়ে গেল। আচ্ছা, আমি বলতেছি, মনে করেন এটা হচ্ছে আমার 1 নম্বর ডিপ, ফার্স্ট, সেকেন্ড। তখন কি ভিতরে লেখাই চেঞ্জ করে দিতে হবে? আপনি যখন একটা জিনিস যখন আপনি তৈরি করবেন, তৈরি করার প্রথমে তো আপনার মাথায় ওই জিনিসটা আইডিয়াটা চলে আসবে যে এটাকে আমি বামে রাখবো, এটাকে আমি ডানে রাখবো, ওটাকে আমি মাঝখানে রাখবো, ডানে রাখবো, তাই তো? সেই হিসাবেই তো আপনি কন্টেন্ট গুলো সাজাবেন, যেটা বামে রাখবেন সেটা সবার আগে লিখবেন, তারপরে যেটা আনবেন সেটাকে তারপরে লিখবেন, তারপরে যেটা আনবেন সেটা তারপরে লিখবেন, তাই না? প্রথমে সাজাতে সাজাতে আসতে হবে। ওর সাথে সাথে আসতে হবে। যখন মনে হয় যে না আমার এটা সাজানো ভালো দেখাচ্ছে, সেক্ষেত্রে মনে হয় আমি ডিবের ভিতরে এসে কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কালার চেঞ্জ করে দিতে হবে, তখন এটাকে কাট করে নিয়ে উপরে বসাই দিবেন, তাহলে এটা সবার আগে চলে আসবে। বুঝাতে পারছি? আচ্ছা, আর যদি চান যে অটোমেটিক্যালি না, এত ঝামেলা আমি করতে যাবো না, আমার মন মতো আমি HTML করবো,
সিএসএস এ গিয়ে আমি কমান্ড করে দেবো তুমি 1 নম্বরে বসো, তুমি 2 নম্বরে বসো, তুমি 3 নম্বরে বসো, সেটা টেকনিক ভিন্ন। ওটাও করা যায়, পসিবল। সেটা তো অনেক ঘুরে দেয়। ঠিক আছে, ওটা কিছু অ্যাডভান্স সিএসএস করতে হবে, সিএসএস 3 এর কিছু লেটেস্ট টেকনোলজি আছে, ওগুলো নিয়ে কাজ করতে হবে, সেটাও শেখাবো, ভয়ের কোনো কারণ নেই। ওকে, লাগে অনেক সময়, এটা লাগে, ভালো প্রশ্ন করছেন, লাগে এটা অনেক সময়। যেমন ধরেন কি দিয়ে বোঝাবো আপনাদের, একটা অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনের বাম পাশে আছে ছবি, ডান পাশে আছে নিজের সম্পর্কে কিছু ডেসক্রিপশন থাকে না, এরকম অনেক সময় বাম পাশে একটা ছবি থাকে, ডান পাশে নিজের সম্পর্কে ডেসক্রিপশন থাকে। আমি চাচ্ছি যখন মোবাইল ডিভাইসে যখন চলে যাবে, বা যখন আরো ছোট ডিভাইসে চলে আসবে, তখন ডান পাশের সেকশনটা বামে চলে আসবে, বাম পাশের সেকশনটা ডানে চলে যাবে। হইতেই পারে, বললাম একটা উদাহরণ দিলাম, এরকম হতে পারে, তাই না? অথবা মনে করেন যে একটা সেকশন আছে, বাম পাশে লম্বা করে একটা মেনু আইটেম দেওয়া আছে, মেনু আইটেম, একটা আইটেমে ক্লিক করলে ডান পাশের আইটেমগুলো চেঞ্জ হচ্ছে। আমি চাচ্ছি যখন মোবাইল ডিভাইসে চলে আসবে, তখন বাম পাশের মেনু সেকশনটা উপরে উঠে যাবে, কারণ মোবাইল তো চওড়া কম, জায়গায় ধরবে না। তখন কি করতে হবে, এটাকে উপরে নিয়ে আসতে হবে, ওটাকে নিচে নিয়ে আসতে হবে। তো এই সব কিছুই করা পসিবল, লজিকের কাজ। কোনো লজিক না, সিএসএস দিয়ে করা যায়, সব সিএসএস দিয়ে করা যায়। ওকে, এখন বলেন যে ফ্লোটের কাজ কে বোঝেননি? সবাই বুঝছেন তো? ফ্লোট রাইটটা খুব বেশি ব্যবহার করা লাগে না, ফ্লোট লেফটটা প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়, ফ্লোট লেফটটা খুব পরিমাণে ব্যবহার করতে হয়। বুঝছি যে এটা সবসময় ব্লক লেভেল এলিমেন্টার গুলোকে ইউজ করার জন্য ফ্লোট ইউজ করা হয়, এমনটা না? ফ্লোটটা ব্লক এলিমেন্ট ব্যবহার করার জন্যই আপনার লাগবে, শুধু ব্লক এলিমেন্ট না, আমি যদি বলি যে এই যে ডিপ, শুধু ডিপ গুলোকেই পাশাপাশি আনার জন্য ব্যবহার করা হয়, অন্য কোনো জায়গায় খুব বেশি ব্যবহার করা লাগে না। ডিপটা তো বলা হয়। ডিপটা ব্লক এলিমেন্ট, বুঝাতে পারছি? আচ্ছা, প্রোটেক্ট শুধু লেফট এবং রাইট ইউজ করবে। হ্যাঁ, লেফট এবং রাইট ইউজ করা যাবে। এখন ফ্লোট আমরা ব্যবহার করতে পারছি, ফ্লোটের কারণে আমরা অনেক বড় একটা কাজ খুব সহজে করতে পারলাম, যে আমরা একটা ব্লক এলিমেন্ট গুলোকেও পাশাপাশি আনতে পারলাম। কিন্তু অনেক বড় একটা প্রবলেমও আমরা ফেস করলাম। বলেন তো কি প্রবলেম? বুঝেননি? আমার যেটা মনে হচ্ছে যে আপনি নিজে জায়গা হ্যাঁ, হ্যাঁ প্রবলেম তারা আছে। কি ওই যে এটা যেহেতু ভাসমান আছে, হ্যাঁ, যেহেতু ভাসমান আছে, নিচে যদি কোনো তথ্য দিই সেটা তো নিচে চলে যাবে। সেটা তো নিচে চলে যাবে, বুঝতে পারছি? ফ্লোট দ্বারা আমরা অনেক বড় একটা ফ্যাসিলিটি ঠিকই পাইছি, কিন্তু অনেক বড় একটা প্রবলেমও কিন্তু আমরা তৈরি করে ফেলছি, যে এর নিচের যে এলিমেন্ট গুলো, সেই এলিমেন্ট গুলো নিচে চলে যাচ্ছে। এটার সলিউশনটা কি বুঝেন না? ব্যাপারটা সলিউশনটা কি? যেমন ধরেন আমি এটার পরে একটা s1 ট্যাগ নিলাম, s1 ট্যাগ নিলাম, এখানে সরি, কপি করি, পেস্ট করি, সেভ করি। কোথায় চলে আসলো? এখানে চলে আসলো। আচ্ছা, আমি যদি s1টা না নিয়ে স্প্যাম ট্যাগ নিই, দেখি এক্সপেরিমেন্ট চালাই, দেখি কি হয়। স্প্যাম ট্যাগ নেই, এখানে চলে আসতেছে। এটা তো এখানে আসার কথা ছিল, এখানে আসতেছে কেন? হয়তো জায়গা ছেড়ে দিয়েছে, লেফট করে দিয়েছে। আমি যদি এখানে আরেকটা ডিপ নেই, আপনাদের একটা কনফিউশন তৈরি করি আপনাদের ভিতরে, তারপরে বোঝাবো। অনেকের ঘুম আসছে তো, ওটা ঘুমটা দূর করি। আমার তো হারা যাবে। হারাই যাওয়ার কথা, এই একটা প্রশ্ন, ওটা হারাই যাওয়ার কথা। ডান পাশে আসার তো কথা ছিল না, হারাই যাওয়ার কথা। এখানে আমার মনে হয় যে এর উপর তো আমাদের কোনো লেখা আছে যে কোনটার উপরে? আসছে কিনা। না, এটা ভিন্নটা কারণে আসছে, এটা বললে খুব একটা বুঝবেন না, ঠিক আছে? তো যখন আমি একটা জিনিসকে ফ্লোট লেফট করি, ঠিক আছে, তখন সে তো তার জায়গা ছেড়ে দেয়, এটাও ফ্লোট লেফট, ওটাও ফ্লোট লেফট, ওটাও ফ্লোট লেফট। এটাই দেখেন যে এটা কিন্তু আপনার ডান পাশে জায়গা সে দখল করার কথা ছিল, বাট সে দখল করতে পারেনি। তাকে একটা পাওয়ার দেওয়া ছিল, বাট সে পাওয়ারটা সে ছেড়ে দিয়েছে, বা পাওয়ারটা তাদের থেকে রহিত করা হয়ে গেছে। যে কারণে অনেকটা মনে করেন যে রাগ করে সে নিজের কন্টেন্ট টান দিয়ে নানে নিয়ে আসবে। সহজ কথায় বোঝাই দিলাম, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে দেখবেন নিচে ঢুকে গেছে,
এই প্রবলেমও পড়বেন যে নিচে ঢুকে গেছে, আবার এই প্রবলেমও পড়বেন যে ডানে চলে আসছে। তখন কি করবো? নিচে ঢুকে গেল। একই কাজ, ঠিক আছে, একই জিনিস। হয়তো সে বুঝেনি, হয়তো সে ডানে চলে গেছে অথবা সে নিচে ঢুকে যাবে, দুই ধরনের প্রবলেম করবে। আচ্ছা, এই প্রবলেমটা দূর করার জন্য আমরা একটা মুখস্থ কাজ করবো আপাতত, কারণ এটা নিয়ে আমি কিছু অ্যাডভান্স কাজ পরে দেখাবো, যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে যাবো তখন দেখাবো যে কি কি প্রবলেম আমরা ফেস করি। আপাতত বললে খুব কষ্ট হবে। ক্লিয়ার? আপাতত যতটুকু বোঝাচ্ছি এতটুকু নিয়ে খুব বেশি প্র্যাকটিস করেন, সবই পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা করার জন্য যেই আইটেমের সাথে যেই আইটেমের প্রবলেমটা হচ্ছে ভালো করে বোঝেন, যেই আইটেমটার সাথে যে আইটেমের প্রবলেম হচ্ছে বা যেই ট্যাগের সাথে যেই ট্যাগের প্রবলেম হচ্ছে, ওই দুই ট্যাগের মাঝখানে একটা বাউন্ডারি তৈরি করে দেবো। একটা বাউন্ডারি তৈরি করে দেবো, বর্ডার না। বাউন্ডারি কি সেটা বোঝাচ্ছে, আমি আমার ভাষায় বোঝাচ্ছি, ঠিক আছে? এখানে বলেন তো কোন ট্যাগের সাথে কোন ট্যাগের প্রবলেমটা হচ্ছে? এই এটার সাথে এর পরেরটা একটা সমস্যা হচ্ছে, তাই তো? এইটার সাথে পরেরটা, এইটার সাথেও এটার সমস্যা হচ্ছে না, এটার সাথে ওটার সমস্যা হচ্ছে না, ওই লাস্টেরটার সাথে তারপর একটা সমস্যা হচ্ছে। ব্যাপারটা তেমন। আচ্ছা, তাহলে এই আইটেমটা আর এই আইটেমটার মাঝখানে আমরা একটা বাউন্ডারি তৈরি করে দিব। কিভাবে তৈরি করব? দেখেন, ধরেন এখানে আমরা সেই S1 ট্যাগে নেই, তাহলে আমার দেখতে একটু বড় বড় লাগবে না, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন এই ট্যাগটা আর এই ট্যাগটার মাঝখানে একটা বাউন্ডারি আমরা তৈরি করে ফেলি, এটা এবং এটা। বাউন্ডারি তৈরি করার জন্য এখানে একটা ডিপ নেবেন, একটা ডিপ নেবেন। ক্লিয়ার? এবং ডিপটাকে ধরার জন্য একটা ক্লাস নেন, যেন শুধুমাত্র এই ডিপটাকে ধরবো। এই জন্য বলে দিলাম সাপোজ ক্লিয়ার, জাস্ট যে কোনো একটা নাম দিলাম, বা এখানে বলে দিলাম ফ্লোট প্রবলেম। ফ্লোট প্রবলেম না, একটা ক্লাস নিলাম। এই ক্লাসটাকে সিএসএস এর মাধ্যমে ধরেন, না বুঝলেও ওটা মুখস্থ করে ফেলবেন। ফ্লোট প্রবলেম, এখানে প্রপার্টি হিসেবে দিয়ে দেবেন ক্লিয়ার, ভ্যালু হিসেবে দিয়ে দেবেন বোথ। ওকে, ক্লিয়ার বোথ, প্রবলেম সলভ। বুঝতে পারছেন সবাই? কেন বলোকে কি করতে হবে? কিছুই করতে হবে না। সমস্যা তো ওদের দুজনের ভিতরে। কেন সমস্যা তো দুইজনের ভিতরে না, সমস্যাটা আগে ফাইন্ড আউট করা বের করেন। সমস্যা চলতেছিল এইটার ভিতরে আর এইটার ভিতরে, তাই না? আমাদের লেখা লিখলে সেটা তো মিলে নিচে দেওয়া উচিত, পুরো নিচে দেওয়া উচিত না। এখানে লেখা লিখলে হ্যাঁ, কেন? পুরোটা তো ফ্লোটিং আছে না, সেটা তো আর এই লেখাটা তো একেবারে এখন এইটা আর এইটার মাঝখানে একটা বাউন্ডারি তৈরি হয়ে গেছে, একটা ডিপ তৈরি হয়ে গেছে। না, আপনি যে বলেন এই সবুজের সাথে লেখার প্রবলেম, কিন্তু আমি যদি প্রবলেম পুরোপুরি করতে হবে, কারণ কি এটার সাথে হ্যাঁ, কেন? কারণ কি এই লেখাটা তো একেবারে টপে রেখে থাকার কথা, সেখানে তো ব্লু আছে। না, লজিকটা ওরকম না, বোঝাই আবার দেখেন। দেখেন এই লেখাটা কার সাথে আসতেছে? এই ডিবের সাথে আসতেছে না? এই এই লেখাটা এই লেখাটা তো আমরা দেখতে পাচ্ছি, লেখাটা দেখতে পাওয়ার কথা না। কালারের নিচে চলে যাবে। হ্যাঁ, কালারের নিচে চলে যাওয়ার কথা, কালারের নিচে যায়, এই মানে এখন যাবে না, কালারের নিচে যাবে, সেটা অন্য একটা মানে পর্যায়ে গিয়ে যাবে। আচ্ছা, তখন কোনটা নিচে হ্যাঁ, যাবে? নিচে না, সেটা চলে যাবে, গেলে এটা নিচে চলে যাবে। এটা নিচে যাবে, তখন প্রবলেমটা কার সাথে থাকবে? ব্লুর সাথে প্রবলেম না, প্রবলেমটা হলো টোটাল সেকশনটার সাথে, টোটালের সাথে সেটা। টোটাল সেকশনটার সাথে প্রবলেম। ওকে, যেমন ধরেন এই তিনটাকে আমি একটা ডিবের ভিতরে রাখলাম,
নর্মালি তো আমরা এভাবে কাজ করি, সেভ করি, ওকে, এভাবে আমরা কাজ করি নর্মালি। এখানে একটা সেকশনের নাম দিই, সাপোজ এটার নাম দিলাম অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনের ভিতরে 3টা আইটেম আছে, এভাবে আমরা কাজ করতাম না নর্মালি। 3টা আইটেম, লেফটে একটা, মাঝখানে একটা, রাইটে একটা, 3টা আইটেম। তারপরে আমার সেকেন্ড কন্টেন্ট লেখা শুরু করতাম। এখন আমার এই যে সেকশনটা নিলাম, টোটাল সেকশনের ভিতরে যে প্রবলেম হয়েছে, এই সেকশনের ভিতরে আরেকটা সেকশন ঢুকে গেছে, এই সেকশনের ভিতরে আরেকটা কন্টেন্ট, নিচের কন্টেন্ট ঢুকে গেছে, এটাই তো প্রবলেম। তখন যে কাজটা করতে হবে, এই সেকশন আর পরে যে সেকশনটা তার ভিতরে একটা বাউন্ডারি তৈরি করে দিতে হবে। এবার বুঝে আসছে বিষয়টা? বাউন্ডারি তৈরি করলে কি হবে, এই সেকশনের সাথে এই সেকশনের সেপারেট হয়ে যাবে, ওইটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। ওটা একটা বাউন্ডারি করে দিতে হবে। এবার বুঝছেন বিষয়টা? এখানে এটা নিয়ে আরো অনেক কাজ আছে। এখানে ক্লিয়ার বোথ ব্যবহার করলাম, ক্লিয়ার লেফট আছে, ক্লিয়ার রাইট আছে, ক্লিয়ার বোথ আছে, অনেক কিছু আছে, সেগুলো মাথায় নেওয়ার দরকার নেই। আপাতত লজিকটা এইভাবে বোঝেন। এর থেকে আরো সহজ সলিউশন আছে, এটা পরিত্রাণ পাওয়ার, ঠিক আছে? নর্মালি আমরা 3 ভাবে এই কাজগুলো করে থাকি, 3টা মাধ্যমে এই ফ্লোট প্রবলেমটা সলিউশন করে থাকি। একটা তো এই যে দেখালাম ক্লিয়ার বোথের মাধ্যমে, আরেকটা আছে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স এর মাধ্যমে করি, যেটা CSS3 এর একটা অ্যাডভান্স প্রপার্টি, ঠিক আছে? আরেকটা করে থাকি আমরা বিফোর আফটার এর মাধ্যমে, সুডো এলিমেন্ট বলা হয়, এটা হচ্ছে কিছু অ্যাডভান্স CSS। এটা যদি বোঝেন পরের দুইটাও বুঝতে পারবেন খুব সহজ। তবে প্রশ্ন হচ্ছে যে আমার 3টা ক্ষেত্র বিশেষ 3টাও লাগতে পারে, ক্ষেত্র বিশেষ আমার 3টাই লাগতে পারে, এজন্য 3টা শিখতে হবে। এটা ভালো করে শেখেন, দেন পরবর্তীগুলো আমি শেখাই দেব, ওকে? যেমন লজিক্যালি বলতে পারতেন যে এই 3টা যেহেতু প্রবলেম হয়েছে, সেহেতু এই যে ডিপটা, এই যে প্যারেন্টস ডিপটা, এই প্যারেন্টস ডিপটাকে আমরা কি এমন কোনো কমান্ড দিয়ে রাখতে পারি যে প্যারেন্টস ডিপের কোনো কন্টেন্ট, প্যারেন্টস ডিপের ভিতরে যেন বাইরে কোনো কন্টেন্ট না ঢুকতে পারে। ব্যাপারটা এরকম যে আমি আমার ঘরকে তালাবদ্ধ করে ফেলবো, যে বাইরের কোনো কিছু যেন আমার ভিতরে না ঢুকতে পারে, সেটা বুঝছেন? এইটাকে ফরওয়ার্ড লেফট করছি, এইটাকে ফরওয়ার্ড লেফট করছি, এইটাকে ফরওয়ার্ড লেফট করছি, 3টা পাশাপাশি আসছে, লজিক বুঝলাম, এটাকে তো আমি ফরওয়ার্ড লেফট করিনি, তাই না? ফরওয়ার্ড লেফট করিনি, তারপরেও কিন্তু এইটার পাশে এটা চলে আসছে, তাই না? তাহলে প্রবলেমটা কি, এই 3টা নাকি এটা? পুরো সেকশনটার প্রবলেম, পুরো জায়গাটার প্রবলেম। তাহলে আমাকে সলিউশন বের করতে হবে পুরো সেকশন এবং পরের সেকশনের মাঝখানে, বুঝছেন বিষয়টা? ওকে, আমরা আরেক ধরনের কমান্ড দিতে পারি, টোটাল এই সেকশনটাকে ধরে বলে দেবো যে তুমি তোমার দরজা জানলা সব বন্ধ করে দাও, তোমার ভিতরে কোনো কিছু যেন বাইরে না যেতে পারে, বাইরে কোনো কিছু যেন ভিতরে না যেতে পারে। উপরের লেখার সাথে কোনো সমস্যা হবে না? কোনটা? উপরে না, ওটা নিচের পরের কন্টেন্টের প্রবলেম করবে। আচ্ছা, কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আবার বোঝাবো? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, টোটাল আমি কেটে দিলাম, এটাও আমি কেটে দিলাম। দেখেন আমি প্রথম থেকে আবার বোঝাই, সেভ করলাম, কেটে দিলাম। এখন দেখেন এখানে যদি এখানে আমি একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে আমি আরেকটা ডিপ নিলাম, এটার নাম দিয়ে দিলাম 1, ডুপ্লিকেট করলাম 2টা, এটার নাম দিয়ে দিলাম 2, এটা দিয়ে দিলাম 3। এতটুকু তো বুঝতে পারছেন কি করলাম না করলাম। একটা প্যারেন্টস নিলাম, তার ভিতরে চাইল্ড নিলাম, এটাকে নাম দিয়ে দিলাম সাপোজ, কি নাম দেওয়া যায়, মেইন, তাই তো? আচ্ছা, এখন আমি একটা কাজ করি, 1টাকে ধরি, ডট 1, উইথ করে দিলাম 200 পিক্সেল, হাইট করে দিলাম 200 পিক্সেল, বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, একটা আসবে। এটাকে প্যারেন্টস সহ ধরি, যেহেতু আমরা প্যারেন্টস সহ ধরাটা শিখে ফেলছি, প্যারেন্টস সহ ধরি, ডিবের ভিতরে যে 1টা আছে বা মেইনের ভিতরে যে 1টা আছে, আচ্ছা, আমরা ওই প্রথমে যে টিপ ওইটা যদি না দিই তাহলে কোনো সমস্যা এটা সমস্যা নেই, শুধু এই তিনটা। সমস্যা নেই,
রিলোড করি, চলে আসছে। আচ্ছা, এরপরে টুটাকে ধরি। টুটা আছে কার ভিতরে? মেইনের ভিতরে টু। তো ফার্স্টে আমরা লিখি, আমরা যদি এখানে মেইনটা না আনি তাহলে কি আসবে না? হ্যাঁ অবশ্যই আসবে, যেহেতু আমরা প্যানেলসটা নিছি সেহেতু প্যানেলসের নামটা সহ বলাটাই স্ট্যান্ডার্ড, বেশ ভালো। বেশি ভালো, যেন অন্য কোনো সেকশনের ভিতরে ওয়ান নামে কোনো ডিভিশন প্রবলেম না হয়। সব বলে দিলাম, মেইন স্পেস টু উইথ করে, সরি উইথ করে দিলাম একই রকম করে দিই 200 পিক্সেল, হাইট করে দিলাম 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম গ্রিন, সেভ করলাম, চলে আসছে। 3 নম্বরটা ধরি, আগে আমরা নিয়ে আসি মেইনের ভিতরে ডট 3 উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। এক্ষেত্রে যদি আমার আরো কোনো ডিপ থাকে তাহলে আরো ডিপ কাজ করবে। করেন। সেক্ষেত্রে কি আমার ডিপ কি আরো লাগবে না? যে ক্লাস নেম যেমন মেইন একটা দিয়েছি প্রত্যেকটা আলাদা আলাদা স্পেসিফিক নাম দিয়ে করলে হবে। হয়ে যাবে, সমস্যা নাই। এখানে আরেকটা আনতে চান, আরেকটা নিয়ে আসেন, এখানে করে দেন 4 করে দেন, এখানে করে দেন 4, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন, সেভ করি, রিলোড করি, আসছে 13টা চলে আসছে। আচ্ছা, এখন ফ্লোট দেবো কাকে কাকে ফ্লোট দেবো? আমি সব কটা চাচ্ছি পাশাপাশি আনতে, কোনটাকে কোনটাকে ফ্লোট দেবো? সব কটাকে ফ্লোট দিতে হবে, যাকে পাশে আনবো যার পাশে আনবো সবাইকে ফ্লোট দিতে হবে, তাই তো? যাকে পাশে আনবো যার পাশে আনবো সবাইকে ফ্লোট দিতে হবে। আমি দিয়ে আসি ফ্লোট, ফ্লোট লেফট, এখানেও করে দিই ফ্লোট লেফট, লেফট, এটাকেও ফ্লোট লেফট। ওকে, এখন হচ্ছে এরপরে যেহেতু এই সেকশনের কাজ আমার শেষ, এই এরিয়ার কাজ আমার টোটাল কমপ্লিট, এরপরে আমি আরেকটা ধরেন একটা এরিয়া তৈরি করি যার নাম দিলাম যে, আচ্ছা এখানে একটা শর্টকাট হয়ে আছে, ডট দিয়ে যদি আমি নাম লিখি এটা আসবে না, এটা কাজ করে না। ওকে, ক্লাস নিলাম, নাম দিলাম অ্যানাদার, এখানে আমি বলে দিলাম সাপোজ একটা h1 নিলাম, h1 কিছু কন্টেন্ট নিয়ে আসি, আচ্ছা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করি, চলে আসছে পাশাপাশি। প্রবলেমটা হয়েছে কোথায়? এটা হচ্ছে সেকশন শুরু, এখানে সেকশন শেষ, এটা সেকশন শুরু, এখানে সেকশন শেষ, এই দুই সেকশনের মাঝখানে এখানে প্রবলেম হয়েছে না? এই সেকশনের কন্টেন্টটা এই সেকশনের ভিতরে জোর করে ঢুকে গেছে, ব্যাপারটা তো এরকম হয়েছে। ওকে, তাহলে কি করব? এই দুই সেকশনের মাঝখানে একটা বাউন্ডারি তৈরি করে দেব। কিভাবে? একটা ডিপ নিতে হবে, যে কোনো নামে একটা ক্লাস নিতে পারেন। তো বোঝার সুবিধার্থে আমি ফ্লোট প্রবলেম বললাম, বোঝার সুবিধার যেন মনে থাকে যে কেন আমরা নিয়েছি এটা। এরপরে ফ্লোট প্রবলেমটা ধরেন, ধরে ক্লিয়ার বোথ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, এখন এই সেকশনের জায়গা আছে, এই সেকশনের জায়গা আছে, কেউ কারোর ভিতরে আর ঢুকে যায়নি, বুঝাইতে পারছি? আচ্ছা, আপাতত এই একটাই মনে রাখেন, আগামী ক্লাসে আমি আরেকটা দেখাই দেবো। আচ্ছা, এই নিচেরটা তো আমরা ডিপ দিয়েছি, আমরা যদি নিচেরটা ডিপটা নিয়ে শুধু এই জন্য তাহলে কি ক্লিয়ার হতে কাজ হয়ে যাবে? অবশ্যই কাজ করবো, বাদ দেন, সেভ করেন। ওকে, মূলত এখানে
এইটা মানে এই যে যে ডিপটা 4 নামে যে ডিপটা, একে যখন ফ্লোট লেফট দিচ্ছি, এ জোর করে এর পরের যে কন্টেন্টটা সেই কন্টেন্টটাকে ডানে আনার ট্রাই করতেছে। ডানে আনার ট্রাই করতে গিয়ে সে তার পরের সেকশনে একটা কন্টেন্টকে ডানে নিয়ে আসছে। বুঝতে পারছি? এভাবে না বুঝে এখন যেভাবে বোঝাই না, এটা বোঝার ট্রাই করেন, এটা বোঝানো সহজে বুঝতে পারবেন। ওকে, দুটা সেকশন, এই সেকশন এবং এই সেকশনের মাঝখানে একটা বাউন্ডারি তৈরি করে দেয় যেন কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এটা হচ্ছে সেই ডিপ পেজ লেআউটের সূচনা, ডিপ পেজ লেআউটের সূচনা। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, দেখেন এখানে আছে কয়টা, একটা দুটো তিনটা চারটা, এখানে আর ধরেন চারটা আইটেম ধরবে এখানে, তাই তো? আমি একটা কাজ করি, টুটাকে ডুপ্লিকেট করে নিচে নামায় নিয়ে আসি, আমি বারবার করতে যাচ্ছি না। এই টুটা তো অলরেডি এখান থেকে সিএসএস পেয়ে যাবে, আর একটা ডিপ তৈরি হয়ে যাবে, আরেকটা আসছে, আমি এখান থেকে আরেকটা নিয়ে আসি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আরেকটা নিয়ে আসলাম, আরো দুইটা নিয়ে আসি, আমি কপি করি, পেস্ট করি, সেভ করি, দেখেন পরবর্তী আইটেমটা নিচে চলে আসছে। কেন আসছে? জায়গা নেই, এই জন্য সে নিচে চলে আসছে। ওকে, এখানে আবার মানে এটা ভাববেন না যে কি বলা হয়, এটা আবার লাস্টের যেটা সেটা ব্লক এলিমেন্ট হয়ে গেছে, ডান পাশের জায়গা দখল করছে বিধায় নিচে চলে আসছে, এমন না, বরং সে জায়গা পায়নি বিধায় নিচে চলে আসছে। ক্লিয়ার? এটা খুব ভালো একটা কি বলা হয় সিস্টেম। জায়গা যদি না পায় তাহলে সে অটোমেটিক্যালি নিচে চলে আসবে, আমার আর জোর করে থেকে বলতে হবে না যে তুমি নিচে চলে আসো। ক্লিয়ার? লেফট থেকে রাইট 1400 পিক্সেল, লেফট থেকে রাইট না, এটা বেশি আছে, ডিসপ্লের উপর ভিত্তি করে, এক এক কম্পিউটার এক এক রকম থাকে। আমি যদি আরেকটা কাজ করতে যাই, যদি আমি বেশি জায়গা থাকে ওই ফোর নিচে আর কাজ বেশি এখানে জায়গা রাখতে চান? এই ডানে নিচের পিনটা না ওইটার ফটোটা রাখতে আচ্ছা আচ্ছা, ভালো একটা প্রশ্ন করছেন, ভালো একটা প্রশ্ন করছেন। কি করা যায়? ধরেন নিচের পিনটার নাম চেঞ্জ করতে পারে ওইটার ফটোটা। আচ্ছা, এখানে আমি একটা নিচের পিন যেটা সেটার নাম ওই ক্লাসের নাম চেঞ্জ করে ওইটা ফোর্ট রাইট দিতে দিতে আমি এখানে মাল্টিপল ব্যবহার করছি, কোনটা 1 ব্যবহার করছি, 2 দুইবার ব্যবহার করছি, 3 ব্যবহার করছি, 4 একবার আছে, তাই না? 1 2 3 4, এই 4 নম্বরটার পরের থেকে নিচে চলে আসবে, এই তো? এখানে বলে দেন ক্লিয়ার বোথ। কোনটা? 4 নম্বরটা নিচে চলে আসছে, আপনি যে নম্বর থেকে চান যে সেই নম্বর থেকে নিচে চলে আসুক, ক্লিয়ার বোথ দিয়ে দেবেন, সেই নম্বর দিয়ে ক্লিয়ার বোথ দিয়ে দেবেন। ক্লিয়ার? এটা আমি দেখাইতে চাই না ইচ্ছা করে, এখন প্রশ্ন করবেন যে ক্লিয়ার বোথ তো বাহির থেকে ভিডিওর ভিতর দিয়ে দিই, এখানে গিয়ে ডিফল্ট অ্যাপস লিখে সার্চ দেবেন, ক্লিক করবেন, স্ক্রল করে নিচে আসবেন, ওয়েব ব্রাউজার, এখান থেকে ফায়ারফক্স ক্লিক করলে হয়ে যাবে। ডান? এই নিয়ে কত সময়